সো হে গাইজ, আরও একটা ব্র্যান্ড নিউ সিরিজ লঞ্চ হয়েছে যার নাম হলো ওয়ার্ল্ড অফ ইমমর্টালস। যে গল্পটা হতে চলেছে আমাদের হিরো শাও চ্যানের, যে একজন মর্টাল মরণশীল হয়েও অ্যাক্সিডেন্টলি পৌঁছে যায় ইমমর্টালসদের ওয়ার্ল্ডের ভেতরে, যেখান থেকে তার জার্নি স্টার্ট হয় একজন ইমমর্টাল হওয়ার। কিন্তু ইমমর্টাল হওয়ার জন্য তাকে কতগুলো লেভেল পার করতে হবে সেটা আমরা এই সিরিজের ভেতরে দেখব। এই গল্পের শুরুটা হয় ডার্ক ব্যাম্বুসের ভেতরে তৈরি একটা এনসেস্টর টেম্পল দেখিয়ে, যেখানে একজন ওল্ড মাস্টার একটা ছোট বাচ্চাকে ডেথ বা মৃত্যু সম্পর্কে বোঝাচ্ছিলেন। এই দুনিয়ার যে কোনো মর্টালই হোক না কেন, শেষে তার মৃত্যু হওয়া নিশ্চিত। সাথে সাথেই আমাদের ওখানেই তৈরি বেশ কিছু বড় সাইজের স্টোন স্ট্যাচু বা পাথরের মূর্তিও দেখানো হয়, যাদের ব্যাপারে জিজ্ঞেস করতে গিয়ে ওই ছোট মেয়েটি বলতে থাকে যে এরা আসলে কারা। তার গ্র্যান্ডপা তাকে স্কেচগুলো দেখিয়ে এটা বলতে থাকেন যে এরা সবাই জুজোর লেজেন্ডস, যারা নিজেদের এতটাই কাবিল বানিয়ে নিয়েছিল যে তারা পৌঁছে গিয়েছিল ওয়ার্ল্ড অফ ইমমর্টালসের ভেতরে, আর সাথে সাথে তারা ইমমর্টালিটিও গেইন লাভ করে নিয়েছিল। যার ব্যাপারে ওই বাচ্চাটি বলতে থাকে যে আচ্ছা, এই ওয়ার্ল্ড অফ ইমমর্টালস আসলে কি হয়, আমাকে বলুন, আপনি কি সেখানে কখনো যেতে পেরেছেন? তখন ওই গ্র্যান্ডপা বলতে থাকেন যে আমি যুগ যুগ ধরে এর জন্য কাল্টিভেট করে আসছি। ওয়ার্ল্ড অফ ইমমর্টালসের ভেতরে যাওয়ার জন্য আমি না জানি কতবার চেষ্টা করেছি, কিন্তু আমাকে প্রতিবারই হেভেনলি গেটের সামনে হার মানতে হতো। আমি কখনো তার আগে যেতেই পারিনি, কারণ আমার স্পিরিচুয়াল এনার্জি ততটা ছিল না যে আমি ওয়ার্ল্ড অফ ইমমর্টালসের ভেতরে যেতে পারি। কিন্তু বাছা, যদি তোমার কিসমতে ইমমর্টাল হওয়া লেখা থাকে, তাহলে আমার পুরো বিশ্বাস আছে যে আগামী সময়ে তুমি অবশ্যই যেতে পারবে ওয়ার্ল্ড অফ ইমমর্টালসের ভেতরে। এরপর এখন আমাদের পরের সিনেই দেখানো হয় জুজোর হং চ্যান পিককে, যার ভেতরে হতে চলেছে ইমমর্টালের জশ্ন বা উৎসব। কারণ এখানে একজন লেডি আছে যে ইমমর্টাল অ্যাচিভ করতে চলেছে, এবং ওই আমাদের এটা বলতে থাকে যে সে এই জিনিসটা পাওয়ার জন্য 10 বছর ধরে হার্ড কাল্টিভেশন করেছে। তখন গিয়ে এখন তার এটা মনে হচ্ছে যে হয়তো সে যেতে পারবে ওয়ার্ল্ড অফ ইমমর্টালসের ভেতরে। তো সে বলে যে আজ সময় এসে গেছে আমার কিসমত বদলানোর। আর এই জশ্ন বা উৎসব পুরো টাউনের ভেতরে খুব ধুমধাম করে পালন করা হচ্ছিল। আমাদের এখানের সময় বলা হয় 9 সেপ্টেম্বর 763, আর এটা বলা হয় যে সিটির সবথেকে পাওয়ারফুল লেডি যেতে চলেছে ওয়ার্ল্ড অফ ইমমর্টালসের ভেতরে। আর টাউনের সব লোকজনকে এই উৎসবে এই জন্যই ডাকা হয়েছিল যাতে তারা তার জন্য প্রেয়ার করতে পারে, যেন সে নিজের কাজে সফলতা পায়। এই উৎসব এই কারণে এত ধুমধাম করে পালন করা হচ্ছিল কারণ পুরো জুজু কন্টিনেন্ট এর ওপর শত শত বছর ধরে কারোর ভেতরেই এমন অ্যাবিলিটি আসেনি যে সে ইমমর্টাল হওয়ার যোগ্যতা রাখে। ব্যাস এতে সফলতা পেয়েছে ওই লেডি, যাকে ডিভাইন মেডেন বলা হয়, যার ব্যাপারে টাউনের লোকেরা প্রশংসা করতে করতে এটা বলছিল যে নিঃসন্দেহে ডিভাইন মেডেন ইমমর্টালিটি ডিজার্ভ করেন, কারণ যখন তিনি তার 20 বছর বয়সে এসেছিলেন তখন থেকেই তাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি। স্নো ভ্যালিতে ফিরে আসার পর তিনি ডিভাইন এনলাইটেনমেন্ট পেয়েছিলেন, তাই তার এখানে ফেইল হওয়ার চান্স না এর সমানই ছিল। আর তখনই আমাদের ওখানে দেখানো হয় রয়্যাল কাল্টিভেটর নামের একজনকে, যে এখানে হতে চলা সমস্ত কিছুর ওপর নজর রেখেছিল। সে নিজের সাথীদের বলে যে কোথাও কোনো গণ্ডগোল তো হয়নি, কারণ এরা আসলে একজনকে খুঁজছে। রয়্যাল কাল্টিভেটর তার সাথীদের বলে যে তোমরা চিন্তা করো না, আমরা খুব জলদি তাকে ধরেও নেব। যার পর সিটিতে ঘুরতে থাকা অবস্থায় দেখানো হয় আমাদের গল্পের মেইন ক্যারেক্টারকে, আর ইনি সেই ব্যক্তি যাকে রয়্যাল কাল্টিভেটর তার সাথীদের সাহায্যে খুঁজতে চাইছিল, যার ওপর ফাইনালি নজর পড়েই যায় রয়্যাল কাল্টিভেটরের। আর আমাদের মেইন হিরোর নাম আসলে হয় শাও চ্যান, যে কোনো ইমমর্টাল নয়, বরং সে হয় একজন নর্মাল কাল্টিভেটর। বেশ কিছু লোক আপটাউনের ভেতরে চলতে চলতে শাও চ্যানের পিছু করা শুরু করে দেয়। শাও চ্যানও এগিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নিজের স্পিড বাড়িয়ে দিয়েছিল। রয়্যাল কাল্টিভেটর এখন এখানে এটা বলতে থাকে যে যেই ডিভাইন মেডেন ইমমর্টালিটি অ্যাচিভ করতে যাবেন, তখন হতে পারে যে আমাদের এই ঝামেলা সামলানোটা লোকেদের বিরক্ত করতে পারে, তাই সেই সময় আসার আগেই আমাদের যত জলদি সম্ভব এই প্রবলেম থেকে মুক্তি পেতেই হবে। তাই ওরা খুব স্পিডের সাথে শাও চ্যানের পিছু করা শুরু করে দিয়েছিল। শাও চ্যান চালাকি দেখায় আর ভিড়ের মধ্যে কোথাও লুকিয়ে পড়ে। এরপর আমরা শাও চ্যানকে দেখি যে এই ব্যাপারে আগে থেকেই জানত যে সে যেখানে যাচ্ছে সেই রাস্তাতেই কিছু মার্শাল আর্টিস্ট লুকিয়ে আছে, যারা তারই অপেক্ষা করছে, যারা সোর্ডস, তলোয়ার আর ব্লেডস নিয়ে রেডি হয়েছিল। শাও চ্যান জানতে পেরে গিয়েছিল যে এখানে তার ওপর হামলা করতে চলেছে টোটাল 7 জন।
তবুও সে থামে না আর ধীরে ধীরে করে এগিয়ে যেতে থাকে। আর সে চিৎকার করে বলতে থাকে যে, দেখো আমি এখানে চলে এসেছি, আর আমি এটাও জানি যে তোমরা আমাকেই নিজেদের টার্গেট বানাতে চলেছ। কিন্তু যদি তোমাদের মধ্যে কেউ জলদি নিজের মুভ না চালায়, তাহলে এই কথাটা তোমরাও জানো যে তোমরা কোনোভাবেই আমাকে ধরতে পারবে না। এর কারণে এখন সাথে সাথেই এই সব লোক শাও চ্যানের ওপর অ্যাটাক করা শুরু করে দেয়, যাদের ব্লেড চালানোর টেকনিক সত্যিই খুব অসাধারণ ছিল, যা শাও চ্যান তো ডজ এড়িয়ে করে দেয়, কিন্তু ওগুলো যার সাথে গিয়ে ধাক্কা খায় তাদের শেষ করে দেয়। এমনকি হঠাৎ করে ওই হামলা হওয়ার কারণে একটা ল্যাম্প ভেঙে যায়, আর চারিদিকে আগুনও লেগে গিয়েছিল, যেখানে শাও চ্যানের হাতে চলে এসেছিল একটা বার্নিং বা জ্বলন্ত ব্যাম্বু। তখনই আবার এইসব লোক এটা বলতে থাকে যে আমরা তোমাকে চিনি, তুমি হলে শাও চ্যান, আর তুমি আসলে বিলং করো এনসেস্টার ড্রাগন ভিলেজ থেকে, যার ওপর এই দোষারোপ করা হচ্ছিল যে সে একজন রয়্যাল মেডেনের ক্ষতি করেছে। আর এদের এটা মনে হয় যে এ এখন ডিভাইন মেডেনের ইমর্টালিটিতে কোনো বাধা সৃষ্টি না করে দেয়, তাই তারা এটা বলতে থাকে যে এখন আমাদের ডিভাইন মেডেনকে সেফ রাখার জন্য তোমাকে এখনই অন দ্য স্পট শেষ করতে হবে। যার সাথে সাথেই এখন অনেক ওয়ারিয়ার্স শাও চ্যানের ওপর অ্যাটাক করার জন্য আসতে থাকে, যাদের সাথে ফাইট করার জন্য শাও চ্যান ইউজ করতে শুরু করে দেয় তার ওই বার্নিং ব্যাম্বুকে। সত্যিই এখানে একটা ব্যাম্বুর হেল্প নিয়েই ফাইট করছিল সোর্ডসের সাথে, যার কারণে কোনো সোর্ডম্যান তার সামনে টিকতেও পারছিল না। যার পর শাও চ্যান খুব স্পিডের সাথে যায় আর নিজের ওই বার্নিং ব্যাম্বু ইউজ করে তার ওপর হামলা করতে আসা সব লোকদের শেষ করে দেয়। আর এটা বলতে থাকে যে আমি তোমাদের কতবার বলে দিয়েছি যে তোমাদের যে রয়্যাল মেডেনের মৃত্যু হয়েছে তার সাথে আমার কোনো লেনদেন নেই। যার পর শাও চ্যান নিজের সোর্ডও বের করে নিয়েছিল রয়্যাল কাল্টিভেটরের সাথে ফাইট করার জন্য। রয়্যাল কাল্টিভেটর এটা বলতে থাকে যে এখন তুমি সেটা করে থাকো বা না করে থাকো, তোমাকে আজ যে কোনোভাবেই মরতেই হবে। যার সাথে সাথে সেও নিজের সোর্ডের সাহায্যে শাও চ্যানের ওপর অ্যাটাক করা শুরু করে দেয়। আর এদের দুজনেরই ফাইটিং লেভেল সত্যিই খুব অসাধারণ ছিল, কিন্তু শাও চ্যানের অ্যাবিলিটির সামনে টিকে থাকা ওই লোকটার কম্য ছিল না, কারণ শাও চ্যান নিজের সোর্ড তার গর্দানে রেখে দিয়েছিল। সে এটা বলতে থাকে যে শোনো ছেলে, যদি তুমি আমাকে হাত লাগানোরও চেষ্টা করো তো প্রিন্সেস তোমাকে নিজের হাতেই জানে মেরে ফেলবে। শাও চ্যান তাকে বলে যে যদি আমি তোমাকে এখান থেকে যেতে দিই তাহলে তুমি আগামী সময়ে আমার জন্যই বাধা হয়ে দাঁড়াবে। তাই সে রয়্যাল কাল্টিভেটরকে কেবল এক ঝটকাতেই জানে মেরে ফেলেছিল। আমরা দেখতে পাই যে শাও চ্যান এই লোকগুলোর লাশের স্তূপ লাগিয়ে দিয়েছিল। নিজের কাজ শেষ করার পর সে এখন এখান থেকে এগোতে শুরু করেছিল, কিন্তু সেই মুহূর্তে শাও চ্যান এটা রিয়ালাইজ করে যেন তার ওপর একটা খুব ভয়ঙ্কর হামলা হতে চলেছে। এটাকে আটকানোর জন্য এখন অনেক ল্যাম্পস ইউজ করা মেয়েরা চলে আসে, যারা এটা বলতে থাকে যে শাও চ্যান নিজেকে সারেন্ডার করে দাও, কারণ এখানে চলে এসেছেন প্রিন্সেস, তাই নিজের গুনাহ কবুল করে নাও আর আমাদের সামনে নিজের মাথাও ঝোঁকাও। যেই মোমেন্টে তখনই ওই গার্লসরা শাও চ্যানের ওপর অ্যাটাক করা শুরু করে দিয়েছিল, তো শাও চ্যান তাদের অ্যাটাকগুলো ডজ করে আর এখান থেকে নিজেকে বাঁচাতে থাকে। কিন্তু সে বেশিক্ষণ এরকম করতেও পারে না, কারণ ওই গার্লসরা নিজেদের রিবন্স ইউজ করে শাও চ্যানকে ধরেই ফেলেছিল, যাকে তারা জোরের সাথে টানে আর হাঁটুতে নামিয়ে আনে। যেই মোমেন্টে তখনই আমরা এখানে আসতে দেখতে পাই বিউটিফুল প্রিন্সেসকে, যে ফুলের পাপড়ির ওপর নিজের পা রেখে এগিয়ে আসছিল, যার ব্যাপারে আমাদের এটা বলা হয় যে আসলে এই মেয়েটি হল রয়্যাল সেলেস্টিয়াল মেডেন ঝাও ঝাও। সামনে আসতেই বলতে থাকে যে তুমি হলে শাও চ্যান, আর এখন তোমাকে নিজের গুনাহ কবুল করে নেওয়া উচিত। শাও চ্যান তাকে বলতে থাকে যে আমি এখানে কেবল ডিভাইন মেডেনকে ইমর্টাল অ্যাচিভ করতে দেখার জন্য এসেছিলাম। আমি রয়্যাল ফ্যামিলির সাথে ফাইট কেনই বা করতে চাইব? তোমাদের যেই মেডেনের জান গেছে সে নিজেই তার দায়ী ছিল, তার ভুল করে পা পিছলে যায় আর সে খাদে পড়ে গিয়ে মারা যায়। আপনারা নিজে এটা ভাবুন যে আসলে এতে আমার কি বা ভুল হতে পারে। লিঙ্কার কেবল একটাই অর্ডার দেয় যে এই ছেলেটাকে জানে মেরে দাও, যার জন্য গার্লসরা নিজেদের রিবন্স দিয়ে শাও চ্যানকে টানতে শুরু করে দেয় তাকে জানে মারার জন্য। শাও চ্যান বলছিল যে এই মেডেনরা নিজেদের যেই ফরমেশনটা ইউজ করছে সেটা সত্যিই খুব পাওয়ারফুল, যেটাকে ব্রেক করার জন্য শাও চ্যানও এখানে ইউজ করতে শুরু করে দেয় নিজের পাওয়ারফুল ফরমেশনকে, কারণ সে এটা জানত যে যদি সে এদের সাথে ফাইট করে তো সে সত্যিই মারা যাবে। তাই সে নিজের ফরমেশন ইউজ করে অ্যাটাক করার জন্য, যে দৃশ্য দেখে ঝাও বলতে থাকে যে তার মানে তুমিও একজন মার্শাল আর্টিস্ট। যেখানে এখন শাও চ্যান ডাইরেক্টলি এগোচ্ছে ঝাও এর ওপর অ্যাটাক করার জন্য,
কিন্তু শাওচ্যান এখনও এতটা পাওয়ারফুল নয় যে সে ঝাওয়ের সামনে টিকতে পারবে। আর এখন এরা দুজনেই একে অপরের সামনাসামনি চলে এসেছিল, যেখানে শাওচ্যান নিজের 2 হাতে ফরমেশন ইউজ করে আর ঝাওয়ের ওপর অ্যাটাক করতে শুরু করে দেয়। সে নিজের সুপার পাওয়ারফুল ফরমেশন ইউজ করছিল ঝাওকে ইনজিওর করার জন্য, কিন্তু ঝাওয়ের যে অ্যাবিলিটিস ছিল সেগুলো সত্যিই খুব কামাল ছিল। যার সাথে সাথেই এখন লিঙ্কার নিজের সোডের হেল্প নিয়ে অ্যাটাক করার জন্য আসতে থাকে শাওচ্যানের ওপর, যাকে আটকানোর জন্য শাওচ্যান নিজের মাল্টিপল লেয়ার্ড ফরমেশন বানিয়ে নিয়েছিল, যেটাকে আসলে বলা হয় হ্যাভেনলি গিফটেড চি কাল্টিভেশন। কিন্তু শাওচ্যানের এই টেকনিকও টিকতে পারে না ঝাওয়ের সামনে, কারণ সে নিজের সোডের সাহায্যে অল্প সময়ের মধ্যেই ওই শিল্ডকে ভেঙে রেখে দেয়। কিন্তু শাওচ্যান এমনটা করে তাকে বেকুব বানাতে চাইছিল, কারণ শাওচ্যান সঙ্গে সঙ্গে এখান থেকে পালিয়ে যেতে থাকে। তো ঝাও নিজের সাথীদের বলতে থাকে যে তোমরা আমার পিছু করো না, কারণ তোমাদের মধ্যে কেউ চাইলেও তার সমকক্ষ হতে পারবে না। যার সাথে সাথেই প্রিন্সেস শাওচ্যানের পিছু করতে শুরু করে দেয় আর বলে যে যারা আমিও দেখি যে আসলে তুমি কতক্ষণ আর কতদূর আমার থেকে পালিয়ে যেতে পারবে। সে যেই শাওচ্যানের ওপর নিজের সোডের অ্যাটাকগুলো ইউজ করছিল, তো শাওচ্যান ইউজ করছিল নিজের ফরমেশনসের, কিন্তু এর পাশাপাশি নিজের পাওয়ারফুল অ্যাটাকসেরও ইউজ করছিল। যেমন শাওচ্যান নিজেকে বাঁচানোর জন্য আরও স্পিডের সাথে পালাতে শুরু করে দেয়। এমনকি এখন তো এরা পৌঁছে গিয়েছিল ফেস্টিভ্যালের জায়গায়, যেখানে ফায়ার দিয়ে ওড়ানো ফ্লাইং ড্রাগনস ওড়ানো হচ্ছিল। এরা দুজনে তো ওগুলোর ওপরেও ফাইট করতে শুরু করে দেয়। যেই মোমেন্টে তখনই ঝাও নিজের একটা সোর্ড টেকনিক ইউজ করতে শুরু করে দেয়, যেটাকে আসলে বলা হয় রেইনবো সোর্ড টেকনিক। যেমন এখানে 7টা সোর্ড সামনে আসে আর সেগুলো অ্যাটাক হতে যাচ্ছিল শাওচ্যানের ওপর, যা থেকে বাঁচার জন্য সে নিজের সুপারফাস্ট রিফ্লেকশনস আর ফরমেশনসের ইউজ করছিল। যার সাথে সাথেই এদের দুজনের মধ্যে ক্লোজ কমব্যাটও স্টার্ট হয়ে গিয়েছিল। যেমন শাওচ্যান এটা বলতে থাকে যে যদিও আমি এর সাথে বেশি সময় পর্যন্ত ফাইট না করতে পারি, কিন্তু অন্তত আমি নিজের পাওয়ার ইউজ করে কিছু সময়ের জন্য নিজেকে তো বাঁচাতেই পারি, কারণ আমি এটা জানি যে আমি বেশি সময় পর্যন্ত এর সামনে টিকতে পারবো না। তাই শাওচ্যানকে এমন একটা উপায় চাইছিল যাতে সে এখান থেকে বের হতে পারে। যার সাথে সাথেই এখন এরা দুজনেই নিজেদের স্ট্রংগেস্ট অ্যাটাক করার জন্য সামনে চলে আসে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ঝাও নিজের সোডের কেবল একটা অ্যাটাক দিয়েই শাওচ্যানের ওই ফরমেশন ব্রেক করে দেয়। যার সোডও এখন শাওচ্যানকে মারার জন্য যাচ্ছিল, কিন্তু সেই মোমেন্টে এখানে একটা খুব অদ্ভুত জিনিস হয়। সিটির মাঝখান থেকে একটা শক ওয়েভ বের হয়, যাতে মনে হচ্ছিল যেন এখানে সময় থেমে গেছে। চলতে থাকা লোকেরা থেমে যায়, ফাইট করতে থাকা শাওচ্যান আর ঝাও ও থেমে গিয়েছিল। এরপর আমাদের সামনে থেকে আসতে দেখানো হয় ডিভাইন মেডেনকে, যে এখন আমাদের এখানে বলতে থাকে হিউম্যান ইমোশনসের ডিপ থটসের ব্যাপারে। সে বলতে থাকে যে আসলে একটা হিউম্যানের ভেতরে এমন কি থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা বানায়। যেমন যদি ঝাও এর ব্যাপারে বলা হয়, তো সে এখানের এনজয়মেন্ট ছেড়ে নিজের কাজের ওপর ধ্যান দিচ্ছে। আর ওদিকে যদি অন্যদিকে কথা বলা হয় এখানে এনজয় করতে থাকা সিটির লোকেদের ব্যাপারে, তারা নিজের এই মুহূর্তকে, এই ইমোশনকে কখনো ভুলতে পারবে না। যেখানে এখন আমাদের এদের ব্যাপারে বলা হয়, যারা হলেন জুজু কন্টিনেন্টের গডেস, যাদের নাম হলো ল্যানু, আর ইনি আছেন নির্খানার রিয়ালমে। তিনি নিজের সামনে দেখেন যে ঝাও যে অ্যাটাক করতে চলেছে শাওচ্যানের ওপর, ওটা শাওচ্যানের জীবনকে কেবল এক ঝটকার সাথেই শেষ করতে পারে। কিন্তু তিনি শাওচ্যানের ভেতরে কিছু এমন অ্যাবিলিটিস দেখেছিলেন যার কারণে তিনি তাকে বাঁচিয়ে নেন। তিনি কেবল নিজের সামান্য পাওয়ার ইউজ করে ঝাওয়ের সোডের দিকটাই ঘুরিয়ে দেন, আর এখান থেকে এগিয়ে যান সেই জায়গায় যেখানে ওপেন হতে চলেছে হেভেনের গেট। যাদের আগে যেতেই টাইমও একদম নর্মাল হয়ে যায়, আর ঝাওয়ের যে অ্যাটাক শাওচ্যানকে মারতে যাচ্ছিল সে ওটা থেকেও বেঁচে যায়। যে কথাটা ঝাওয়েরও বুঝে আসছিল না, যে আসলে এই লোকটা তার অ্যাটাক থেকে বাঁচল কী করে। শাওচ্যান যেই এখান থেকে এগিয়ে যেতে থাকে, তো লিঙ্কার তার আবার পিছু করা শুরু করে দিয়েছিল। যার পর এখন আমাদের পরের সিনেই দেখানো হয় হং চ্যান পিকের হ্যাঙ্গিং টেম্পলকে, যেখানে সবাই গডেসের অপেক্ষা করছিল। ওই লোকেদের বিশ্বাস ছিল যে হ্যাঁ, খুব জলদি তিনি এখানে সামনে এসে যাবেন। কিন্তু এখনও পর্যন্ত কিছু লোকের তো এটাও জানা ছিল না যে আসলে ইমমর্টালে যাওয়ার মানে কি হয়। তো তার ব্যাপারে বলতে গিয়ে একটা লোক এটা বলতে থাকে যে যখন কোনো কাল্টিভেটর মর্টাল রিয়ালমের সবকটা লেভেল পার করে যায়, তখন গিয়ে তার জীবনে একটা এমন মুহূর্ত আসে যে সে সুযোগ পেয়ে যায় ইমমর্টালসদের দুনিয়ায় যাওয়ার, যেখানে ইমমর্টাল হওয়ার চান্সেসও অনেক বেশি হয়। কিন্তু কিছু লোকের তো এই কথার ওপরেও বিশ্বাস ছিল না
যে কি ইমমর্টালিটির মতো কোনো জিনিস আদৌ হয়। তার ব্যাপারে বলতে গিয়ে একটা লোক বলতে থাকে যে হ্যাঁ, এর ব্যাপারে তো আমিও জানি না, কিন্তু আগের সময় যখন কিছু কাল্টিভেটার্স গিয়েছিল ওয়ার্ল্ড অফ ইমমর্টালসের ভেতরে, তখন হয়তো তারা অবশ্যই ইমমর্টাল তো হয়েই থাকবে। যেই মোমেন্টে এখন তখনই এই লোকেদের সামনে এসে যান সেই গডেস, যার এখানে কেবল এন্ট্রি নেওয়াটাই এত বেশি ম্যাজেস্টিক ফিল হয় যে তার কারণে তো এখানের নেচার পর্যন্ত চেঞ্জ হতে শুরু করেছিল। আর গডেসও বলতে থাকেন যে হ্যাঁ, এখন সময় এসে গেছে, কারণ এখন সেই মুহূর্তে আকাশে একটা ফরমেশন ওপেন হতে থাকে, যার কারণে এখন এখানে স্টেয়ার্স সিঁড়ি চলে আসবে গডেসের জন্য, যাতে তিনি হ্যাভেনে যেতে পারেন। গডেস এটা বলতে থাকেন যে আমার হার্ট একদমই পিওর, আর আমি ডিভাইন গাইডেন্সের প্রত্যেকটা রুলও পাস করে নিয়েছি। যার সাথে সাথেই তিনি নিজের সোর্ড বের করেন আর সেই ফরমেশনকে হিট করতে থাকেন নিজের পাওয়ার্সের হেল্প দিয়ে, যাতে হেভেনলি গেটের সামনে তৈরি হওয়া শিল্ডও ব্রেক হয়ে যায়। যেটা ব্রেক হওয়ার কারণে ইমমর্টালসদের দুনিয়ার হ্যাভেনের দরজা তো খুলে গিয়েছিল, কিন্তু এখন সাথে সাথে গডেসের সামনে এসে যায় দুজন হ্যাভেনলি গার্ডস, যারা কাউকেই ততক্ষণ ভেতরে যেতে দেবে না যতক্ষণ না ওই মানুষ তার যোগ্য হয়। গডেসের সামনে যে স্টেয়ার্স চলে এসেছিল, এখন তিনি সাথে সাথেই তার ওপর নিজের পা রাখা শুরু করে দিয়েছিলেন, যার প্রথম পা রাখাতেই তার পিওরিটি বা পবিত্রতার পরীক্ষা হওয়া শুরু হয়ে গিয়েছিল। এটা বলা হয় যে যেই আপনি নিজের শেষ পা রাখবেন এই স্টেয়ার্সের ওপর, তো আপনার পবিত্রতা আর পাওয়ার্সের আন্দাজ সবার হয়ে যাবে। আর তখনই শাও চ্যান নিজের চোখের সামনেই যেই এই দৃশ্য দেখে, তো তার চোখ তো ছানাবড়া হয়ে গিয়েছিল। সে নিজের জীবনে প্রথমবার দেখেছিল হেভেনলি গেট ওপেন হতে। শাও চ্যান বলতে থাকে যে ফাইনালি আমাদের গডেস যেতে চলেছে ইমমর্টাল ওয়ার্ল্ডের ভেতরে। কিন্তু এখন সেই মোমেন্টে সেখানে চলে আসে ঝাও, যে এটা বলে যে আমি কোনোভাবেই তোমাকে এই কাজে হস্তক্ষেপ করতে দেব না, আর না আমি তোমার কারণে রয়্যাল ফ্যামিলির রেপুটেশন খারাপ হতে দেব। যার পর আবার ওপরে যেতে থাকা গডেসকে দেখানো হয়, যাকে এটা বলা হচ্ছিল এখানে ইমমর্টালিটি কেবল তখনই অ্যাচিভ করতে পারো যখন আপনি নিজের বিতে যাওয়া কালকে ভুলে যাবেন, আর আপনার হার্ট একদমই পিওর হবে, তবেই গিয়ে ইমমর্টালিটি প্রাপ্ত করা যেতে পারে। গডেস বলতে থাকেন যে যদি আমি নিজের পাস্টকে আর নিজেকেই ভুলে যাব, তো কি ইমমর্টাল হওয়ার পর আমি নিজেকে চিনতেও পারব? যে প্রশ্ন গডেসের মনে চলছিল, তিনি যেই পেছনে ঘুরে দেখেন, তো তারপর তখনই হ্যাভেন থেকে আওয়াজ আসে যে হ্যাঁ, আমরা এটা জানি যে তুমি নিজের রাস্তায় অনড়, কিন্তু এখনও তুমি নিজের বিতে যাওয়া কালকে ভুলতে চাইছ না। যার কারণে গডেসকে ইমমর্টাল হওয়ার যোগ্য মনে করা হয় না। আর ও ই যে অনেক বড় সাইজের হেভেনলি গার্ডস পাশে দাঁড়িয়েছিল, তারা নিজের ওয়েপন ইউজ করে হেভেনলি স্টেয়ার্সকে ব্রেক করেই দেয়। যার কারণে কেবল এক ঝটকার সাথেই ওই স্টেয়ার্স ব্রেক হয়ে গিয়েছিল, আর যে গডেস হন তিনি ওখান থেকেই নিচে পড়তে শুরু করে দেন। যে দৃশ্য দেখে হং চ্যান পিকের সব লোক একদমই শকড হয়ে যায়, কারণ তাদের মধ্যে কারোরই এটা বুঝে আসছিল না যে আসলে হঠাৎ করে এটা কি হয়ে গেল। যে লোকেদের চোখের সামনে যে গডেস একজন ইমমর্টাল হতে চলেছিল, হঠাৎ করে সে নিচে কি করে পড়তে লাগল। সাথে সাথে ওখানেই নিচে ফাইট চলছিল শাও চ্যান আর ঝাওয়ের মধ্যে। যেই লোকেদের নজর পড়ে এই ঘটনার ওপর, তো শাও চ্যান ভাবতে শুরু করে যে অর্থাৎ গডেস নিজের কাজে সফলতা পেলেন না। হেভেন থেকে এই আওয়াজ আসতে থাকে যে হেভেনে আসতে পারা আর একজন ইমমর্টাল হতে পারা এটা সহজ কাজ নয়। একজন ইমমর্টাল হওয়ার জন্য যে যোগ্যতা দরকার হয় সেটা সবার ভেতরে থাকে না। যদিও তোমার হার্ট খুবই সাফ, খুবই পিওর, কিন্তু যতক্ষণ তুমি নিজের এই পুরনো জীবনকে না ভুলবে, ততক্ষণ তুমি একজন ইমমর্টাল হতে পারবে না। গডেস নিচে পড়তে পড়তে ওই লোকেদের ব্যাপারে ভাবছিলেন, যারা এই ফেস্টিভ্যাল এনজয় করার জন্য এসেছিল। এরা কখনো এটা ভাবেনি যে এখানে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে। গডেস নিজের ব্যাপারে ভাবতে থাকেন যে তিনি কখনো এটা ভাবেননি যে তার ফিলিংস তার ফেইল হওয়ার এত বড় রিজন হয়ে যাবে। যার পর আমরা ঝাওকে দেখতে পাই যে নিজের সমান পাওয়ার ইউজ করেই যাচ্ছিল। এই মোমেন্টে সে নিজের একটা খুব বেশি স্ট্রং অ্যাটাক ইউজ করে শাও চ্যানের ওপর হিট করার জন্য, যেখানে শাও চ্যান পাহাড়ের একদম লাস্টেই দাঁড়িয়েছিল। যেই মোমেন্টে ঝাও সেখানে পৌঁছায় আর নিজের সোর্ড দিয়ে একটা খুব স্ট্রংগেস্ট অ্যাটাক করে দেয়, যার কারণে শাও চ্যান আর ঝাও দুজনেই নিচে পড়তে থাকে ভাঙতে থাকা চটান বা পাথরের সাথে। কিন্তু তারপর তখনই আমরা দেখতে পাই গডেসকে, যিনি এটা বলতে থাকেন যে আমাকে যে কোনোভাবেই ইমমর্টাল অ্যাচিভ করতেই হবে, তাই এখন চাই আমাকে তার জন্য যাই কেন না করতে হোক, আমি সেটা করার জন্য তৈরি। তারপর চাই তার জন্য তাকে নিজের সবচেয়ে প্রিয় লোকেদেরই ভুলতে কেন না হোক। আর এখন এগিয়ে যাওয়ার জন্য তিনি ইউজ করতে শুরু করে দেন নিজের একটা হেভেনলি বার্ডকে।
যার ওপর বসে তিনি যেই এখান থেকে এগোচ্ছিলেন তিনি বলতে থাকেন যে আমি এখানে আসা পর্যন্ত নির্বাণার লেভেলে নিজেকে আনার জন্য না জানি কত বছর ধরে মেহনত করেছি। তাই তিনি একদমই ফোকাসড হন ওয়ার্ল্ড অফ ইমমর্টালসের ভেতরে যাওয়ার জন্য। কিন্তু যেমন যেমন করে তিনি এখান থেকে এগোচ্ছিলেন তো সামনে দাঁড়িয়ে থাকা গার্ডসরা এটা বলতে থাকে তুমি হেভেনে এন্টার করার যোগ্য নও, আর তুমি ফোর্সফুলি এমন করার চেষ্টা কি করে করতে পারো। তো তারপর গডেস নিজের পাওয়ার্স দেখানোর জন্য আর নিজেকে প্রমাণ করার জন্য আরও স্পিডের সাথে এগিয়ে যাওয়া শুরু করে দেন। যেখানে এখন ওই গার্ডস গডেসকে আটকানোর জন্য নিজেদের ওয়েপন্স ইউজ করতে লেগেছিল, কিন্তু গডেস যেই এখানে নিজের অ্যাটাক করেছিল তো তিনি কেবল চন্দ্র অ্যাটাক্সের সাথেই ওই গার্ডসদের ফিনিশ করে দেন, যা থেকে তার পাওয়ার্সের আন্দাজ লাগানো যেতে পারে যে তিনি কত বেশি স্ট্রং হবেন। তখনই আমরা শাও চ্যানকে দেখতে পাই যার ওপর অ্যাটাক করতে চলেছিল ঝাও, আর সেই মোমেন্টেই গডেস এন্টার করতে চলেছিলেন হেভেনের ভেতরে, যার সেখানে যাওয়ার কারণে যত জিনিস ওই লাইটের ভেতরে এসে যায় তো তারাও, অর্থাৎ শাও চ্যান আর ঝাও ও চলে যায় ওয়ার্ল্ড অফ ইমমর্টালসের ভেতরে। কিন্তু শাও চ্যানের মনে তার পুরো পাস্ট লাইফ রিওয়াইন্ড হয়ে যায়, কারণ তাকে তার সবচেয়ে প্রিয় সাথী দিয়েছিল একটা স্পিরিচুয়াল ব্রেসলেট। শাও চ্যানের হাত থেকে বেরিয়ে ওটা পড়ে যায় তারই পাশে। আর অ্যাকচুয়ালি শাও চ্যান পৌঁছে গিয়েছিল ওয়ার্ল্ড অফ ইমমর্টালস এর ড্রাগন আইল্যান্ডের ওপর, যেখানের দুনিয়া আর দৃশ্য একদমই আলাদা হয় মর্টালের ওয়ার্ল্ড থেকে। এখানে বইতে থাকা স্পিরিচুয়াল এনার্জিও একদম পিওর হয়, যে এই ওয়ার্ল্ডের ভেতরে পাওয়া যায় স্পিরিচুয়াল ফ্লাওয়ার্স। যেখানে তখনই আমরা একটা স্পিরিচুয়াল ফ্লাওয়ারের ভেতর থেকে বের হতে দেখতে পাই একটা ইউনিকর্নকে, যে এখন এইমাত্র নিজের নতুন জন্ম নিয়েছিল, আর ওটাকে বলা হয় হেভেনলি হর্স। যে যখন শাও চ্যানকে নিচে পড়ে থাকতে দেখে তো সে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়।